আমি আগে খেলতাম, পড়াশোনা করতাম, নাচতাম, গাইতাম। ধরো তুমি একটা কনভারসেশনে আছো, ফর এক্সাম্পল ক্যাজুয়াল কনভারসেশন। কীরকম হতে পারে? বন্ধু বান্ধব মিলে চা খাচ্ছ, হুট করে বললো যে কিরে তুই না ওইখানে ক্লাস নিতি, এখনও কি নিস? তো হুট করে সে বলল বা তুমি বললা যে হ্যাঁ নিতাম, এখন আর নেই না, ভালো লাগে এখন, পড়াশোনার চাপ পড়ে গেছে, এখন ফাইনাল ইয়ারে আছি, একটু প্রেশার যাচ্ছে, ওই চিন্তা করে আর নিচ্ছি না এখন। দেখেন, আমি আগে নিতাম, ক্লাস নিতাম, কোনো কিছু করতাম, আগে রেগুলার বেসিসে কোনো কিছু করতাম, ওই রকম কথা তো আমরা বাংলাতে ইজিলি বলতে পারি, তাই না? খুব ইজি না? কারণ এটা আমাদের মায়ের ভাষা, ছোটবেলা থেকেই জেনে আসছি, রাইট? কিন্তু ইংলিশে আমরা কি করব এটা, তাই না? ইংরেজিতে বলতে গেলে যে আমি যদি বলি যে আমি এটা করতাম, যেতাম, খেতাম, নাচতাম, গাইতাম, ওই টাইপের বাক্যগুলো আসলে আমি কেমনে বলবো, কিভাবে বলবো, রাইট? সো ওইটা তুমি একটু চিন্তা করো তো, লজিক্যালি চিন্তা করো। তুমি যদি ইংলিশে প্রো হতে চাও, বাইরে যেতে চাও, আইএলটিএস করে অনেক কিছু করতে চাও, আর দেশেই তুমি ভালো একটা জব করতে চাও যেখানে তোমার ইংরেজির উপর ভালো একটা কমান্ড থাকবে, রাইট? সো এই টাইপের বাক্যগুলো কি লাগবে না? মাস্ট লাগবে। তুমি তো এখন ধরেই ফেলতে পারছো। এই জন্য আমি ক্লাসটা শুরু করার আগে ডাইরেক্ট আগে বুঝালাম যে জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ। ইংরেজিতে অবশ্যই হেল্প লাগবে, এটা না ছাড়া কোনো গতি নাই, হেল্প ছাড়া কোনো গতি নাই। দ্য ফ্যাক্ট ইজ, ওই টাইপের বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সফার করব, ইংরেজিতে কনভার্ট করব, আমাদেরকে এই যে ইউজ করতে হবে। ইউজ টু, অবশ্যই তোমরা এটা জানো, মানে আগে থেকে পরিচিত এই ফ্রেজটার সাথে, এই দুটো ওয়ার্ডের সাথে, রাইট? বাট এটার ব্যবহারটা যে কতটুকু ইম্পর্টেন্ট এবং এটা কতটুকু যে মানে কি বলবো, তোমাকে একটা বেস্ট সিচুয়েশন নিয়ে যেতে পারে এটার ইউজটা, তোমরা হয়তো তা জানো না, জানলে হয়তো ভুলে গেছো। এবং ক্লাস সিক্স থেকে ধরে, 5-এর পর থেকে 6 থেকে ধরে এমন কোনো ক্লাস নাই যেখানে এটার ইউজ আসে না। প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা অ্যাডমিশনে, প্রত্যেকটা জবের পরীক্ষায় মাস্ট এটা থেকে প্রশ্ন থাকবেই। সো এই জন্যই গ্রামার হ্যাক্সের এই সিরিজটার মধ্যে, গ্রামার হ্যাক্সের এই প্লে লিস্টটার মধ্যে আমি নিয়ে এসেছি আজকে এটার সলভ। যদি তোমরা এই ক্লাসটা ভালো করে দেখো, বোঝো, নোটস করো, তাহলে আজকের পর থেকে এই গ্রামারটা নিয়ে আর কোনো রকম প্রবলেম হবে না। আর এই গ্রামারটা তোমার কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেখানে ইংরেজির ব্যবহার হবে ওইখানেই লাগবে। তাই আমি আজকে এটা নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াচ্ছিলাম, একটা একটা করে আনছিলাম। এর ভেতর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো এটা, কারণ এটা যদি এখন না ক্লিয়ার করি তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কঠিন হয়ে যাবে হয়তো, তাই আমি এটা নিয়ে আসছি এখন। সুতরাং তোমরা একটু ক্লিয়ার হও, তোমরা একটু সতর্ক হও যেন এটা ইজিলি বোঝা যায়। সো ইউজ টুটাকে বেসিকলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমি ক্লাসে ডাইভ করলাম, একটু খেয়াল করো। ইউজ টুটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমি একটা দাগ টানলাম। একটা হচ্ছে অভ্যাস অর্থে, ওই যে আমি কোনো কিছু করতাম, যেতাম, খেতাম, ওইরকম টাইপের। সো একটা হচ্ছে অভ্যাস অর্থে, and the second one is ব্যবহার অর্থে। ব্যবহার অর্থে একটা হচ্ছে অভ্যাস অর্থে আর একটা হচ্ছে ব্যবহার অর্থে। সো তুমি যখন চিন্তা করবে আমি আগে কোনো কিছু করতাম, যেতাম, খেতাম, এটা হচ্ছে অভ্যাস অর্থে। আগে অভ্যাসটা ছিল, অতীতে কোনো অভ্যাস, আমি ব্র্যাকেটে লিখে দেই, অতীতে কোনো অভ্যাস, অতীতকালে বা ফার্স্ট টেন্সে কোনো অভ্যাস বোঝাতে তোমার এই ইউজ টুটা ইউজ করা হয়। আবার এটাকে চাইলে ব্যবহার অর্থে ইউজ করা হয়। একটু খেয়াল করো, তোমার পরীক্ষার জন্য এই অভ্যাস অর্থ থেকেই 100% কমন পড়বে। একদম খুব রেয়ার কেস, 10-15 বছরের প্রশ্ন ভাঙলে বা খুঁজলে তুমি একটা ব্যবহার অর্থে পাবা। সুতরাং এটা না জানলে হবে, তারপর আমি একবার দেখিয়ে দিব, ইজি হয়ে যাবে তোমার কাছে। অভ্যাস অর্থে আর ব্যবহার অর্থে এই দুইভাবে আমরা ইউজ টুটাকে ইউজ করতে পারি, আমি বারবার বলছি। আচ্ছা, অভ্যাস অর্থে একটা রুল আছে। অভ্যাস অর্থে 1 নাম্বার রুল হচ্ছে, যদি কোনো একটা সাবজেক্টের পরে ইউজড টু থাকে তাহলে তারপরে যে ভার্বটা আনবা না তোমরা, যে ভার্বটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি বললাম? অভ্যাস অর্থে সাবজেক্টের পরে যদি ইউজড টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। আরেকটা রুল আছে, যদি
সাবজেক্টের পরে কোনো বি ভার্ব থাকে অথবা গ্রো থাকে, গ্রো ইংরেজি ভার্ব আছে না, গ্রো, গ্রো থাকে, অথবা বিকাম থাকে, বিকাম। যদি সাবজেক্টের পরে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ এর যেগুলো বলি আমরা, এটাকে গ্রো, বিকাম আর গেট থাকে, এবং তারপরে যদি ইউজ টু থাকে, তারপরে যে ভার্বটা আছে না ওই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আমি একটু খেয়াল করিয়ে দিচ্ছি তোমাকে, নোট করে একটু খেয়াল করে দিচ্ছি, একটু মনোযোগ দাও। হ্যাঁ, যদি সাবজেক্টের পরে ইউজ টু সরাসরি চলে আসে, এর হবে ভার্বের বেস ফর্মের পরে। ডান? ওকে। যদি সাবজেক্টের পরে বি থাকে, বি ভার্ব মানে হচ্ছে ওই যে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, and the last one is were. যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, এগুলার কোনো একটা, গ্রো থাকে, বিকাম থাকে, গেট থাকে, এবং তারপর ইউজ টু থাকে, এরপরে যে ভার্বটা আসবে না, আমাদের মূল খেলাটা হচ্ছে এইখানে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার? আর ব্যবহার অর্থে যদি আমি একটা জিনিস খেয়াল করাই, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, ব্যবহার অর্থে যদি আমি দেখি, তাহলে রুলটা হবে একটাই আছে ব্যবহার অর্থে। এটা আসে না পরীক্ষার মধ্যে, একবার আসছিল লাস্ট, আমি যদি চিন্তা করি 12 বছরের বিসিএস প্রশ্ন সলভ করার পরে আমি এই একটাই পেয়েছি। বিসিএস প্রশ্ন কি যেন এটার বলে, অ্যানালাইসিস করার পরে আমি একটাই পেয়েছি। এটা আসবে না পরীক্ষার মধ্যে, স্পেশালি তোমাদের জন্য আসবে না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে এবং ইউজ টু থাকে, তারপরেও ভার্বের বেস ফর্ম হবে, আগেরটার মতো না, কিন্তু ওইটার মতো না। আমি বুঝাই, একটু খেয়াল করো, আবার রিভিশন দিচ্ছি। অভ্যাস অর্থে আর ব্যবহার অর্থে দুইভাবে ইউজ টুটাকে ইউজ করা যায়। এক নম্বর, অভ্যাস অর্থে যদি হয় তাহলে সাবজেক্টের পরে ইউজ টু থাকবে এবং এরপরে যে ভার্বটা থাকবে এটা বেস ফর্ম হয়ে যাবে। আর দুই নম্বর হচ্ছে সাবজেক্টের পরে বি, গ্রো, গেট, বিকাম, এই চারটার কোনো একটা থাকবে, তাহলে তারপরে ইউজ টু থাকবে এবং এরপর যে ভার্বটা থাকবে এটার পরে ভার্ব প্লাস আইএনজি তথা জিরান্ড ফর্মে হয়ে যাবে অভ্যাস অর্থে। আর যদি ব্যবহার অর্থে যাই তাহলে একটাই, যে সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে, ইউজ টু থাকবে, ভার্ব বেস ফর্ম হবে। একটু খেয়াল করো, এটা কিন্তু অনেকটা রিলেটেড। এটার মধ্যে বলেছি বি ভার্বের পরে ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটার মধ্যে দেই নাই। এখন আমি কিভাবে বুঝবো যে বি ভার্বের পরে ইউজ টু থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে নাকি ভার্বের বেস ফর্ম হবে? তোমাকে একটাই ফাংশন বুঝতে হবে, একটা হচ্ছে অভ্যাস অর্থে, এটা অভ্যাস বুঝাবে, আর এটা হচ্ছে ব্যবহার অর্থে, এটা ইউজ বুঝাবে, আর কিছু না। একটা অভ্যাস আর একটা ইউজ, একটা অভ্যাস আর একটা ব্যবহার। আমি যদি উদাহরণ দেই তাহলে তোমাকে এইখানে একটা উদাহরণ দিচ্ছি, আমি এটা মুছে ফেলি এবার, একটু খেয়াল করো। আমি যদি উদাহরণ দেই, একটু মনোযোগ দাও। আই ইউজড টু গো দেয়ার, আমি সেখানে প্রায়ই যেতাম। এই যে আই একটা সাবজেক্ট, ইউজ টু, তো ইউজ টু এরপরে যে ভার্বটা থাকে, আমি বলেছিলাম একটা সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে, তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম হবে, মানে এটা যেটা আছে এটাই বেস ফর্ম। ঠিক আছে? আবার আমি যদি বলি আই ওয়াজ ইউজড টু গো দেয়ার, আমি আগে সেইখানে যেতাম। তো এইখানে দেখো সাবজেক্টের পরে ইউজ টু আছে, বাট তার আগে একটা বি ভার্ব আসছে না? আর বি ভার্বের পরে ইউজ টু থাকলে এরপরে যেটা হয়, এটা আনসারটা এটা না, গোয়িং হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি, গোয়িং। ক্লিয়ার বিষয়টা? আর এইটার ক্ষেত্রে যদি আমি ধরি, দেখো একটু খেয়াল করো, এক নম্বর সিএনজি হচ্ছে, আমি জানি না, সেন্ট্রাল নাইট্রিফিক এরকমটা, নাইট্রোজেন ওরকম টাইপের কিছু একটা, যেটাকে চাপ দিয়ে গ্যাস রাখা হয়, গ্যাস হিসেবে রাখা হয়। সিএনজি ইজ ইউজড টু, এই যে ব্র্যাকেটে দিলাম পাওয়ার মানে শক্তি প্রদান করে, পাওয়ার ভেহিকল। সিএনজি ইজ ইউজড টু পাওয়ার ভেহিকল। এই যে এইখানে যেটা আছে না, ইজ আছে, তারপর ইউজ টু আছে, তারপরও পাওয়ারই হবে, এখানে আবার পাওয়ারিং হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে ব্যবহার অর্থে, সিএনজিটাকে ব্যবহার করছে, সিএনজি গ্যাসটাকে ব্যবহার করা হচ্ছে, সিএনজিটাকে ব্যবহার করা হচ্ছে পাওয়ার ভেহিকেলকে মানে যানবাহনকে পাওয়ার দিতে, শক্তি প্রদান করতে, এটা ব্যবহার করা হচ্ছে। আর এটা অভ্যাস, আমি কোনো কিছু করতাম, যেতাম, খেতাম, অতীতে কোনো অভ্যাস। ক্লিয়ার এতটুকু? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, বুঝে থাকো, তাহলে একবার বলে ফেলো রিথিং সেরা।
আর যদি নোটসও করা হয়ে থাকে তাহলে বলে ফেলো তুমি নিজেই সেরা, মানে তুমি সেরা। কারণ তুমি যদি নিজে ট্রাই না করো, ভালো ভালো টিচারকে তোমাকে শিলপাটে বেটে খাইয়ে দিলেও কোনো লাভ হবে না। সোজা কথা, এক কথা, আমি যেটা বিশ্বাস করি। ওকে, সো আমি এখন কিভাবে বুঝবো? আমি তো এটা বাংলা হলে বুঝে ফেলতে পারতাম যে কোনটা অভ্যাস অর্থে কোনটা ব্যবহার অর্থে, রাইট? বাট যখন ইংরেজিতে দেওয়া থাকবে তখন আমি কিভাবে চিন্তা করব এটাকে, যে এটা অভ্যাস অর্থে নাকি ব্যবহার অর্থে? একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি যে ইজিলি তুমি বুঝতে পারবা যে এটা অভ্যাস অর্থে নাকি ব্যবহার অর্থে ইউজ হয়েছে, রাইট? দেখো, এই অভ্যাস অর্থে যেটা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এটা দিই। ওকে, যদি অভ্যাস অর্থে হয় তাহলে ওই বাক্যটার যে সাবজেক্ট আছে না, অভ্যাস অর্থে সাবজেক্ট হবে ব্যক্তিবাচক, মানে কোনো ব্যক্তি হবে, মানে যা যে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, আই মিন সোজা কথা যে নাড়াচাড়া করতে পারে, ব্যক্তিবাচক। অভ্যাস অর্থে সাবজেক্ট হবে ব্যক্তিবাচক, আর ব্যবহার অর্থে সাবজেক্ট হবে বস্তুবাচক। সাবজেক্ট হবে বস্তুবাচক। এবার তো বুঝে ফেলতে পারবা যে ইংরেজিতে যদি বাক্যটা দেওয়া থাকে এটা অভ্যাস অর্থে নাকি ব্যবহার অর্থে, বুঝে ফেলতে পারবা। দেখো, সিএনজি ইজ ইউজ টু পাওয়ার ভেহিকেল, এখানে বস্তুবাচক। সিএনজি কি কোনো ব্যক্তি? না, কিন্তু এখানে আয় 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 সবগুলো কিন্তু ব্যক্তি, রাইট? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আর কিছু না, রুলটা একই, যে অভ্যাস অর্থে ব্যবহার অর্থে, অভ্যাস অর্থে যদি সাবজেক্টের উপরে ইউজ টু থাকে তাহলে ভার্ব বেস ফর্ম, আর যদি অভ্যাস অর্থেই সাবজেক্টের পরে কোনো কিছু থাকে, গেট, গ্রো, বিকাম, বি, এরপরে যদি ইউজ টু থাকে তারপরে যে ভার্বটা থাকবে এটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম। আচ্ছা, আর ব্যবহার অর্থই একটাই, যে সাবজেক্ট প্লাস ভি ভার্ব থাকবে, তারপরে ইউজ টু থাকলে এরপরে ভার্বে বেস ফর্মই হবে, কারণ এটা ব্যবহার অর্থে। কীভাবে ব্যবহার আর অভ্যাস অর্থে বের করতে হবে ইংরেজিতে দেওয়া থাকলে আমি অলরেডি আইডিয়া করতে পেরেছি। এইবার আমি কিছু প্রশ্ন সলভিংয়ে চলে যাব, তোমাদেরকে গুরুত্বটা দেখাবো যে আসলে এটা কোন কোন জায়গায় আসছে। আমি মুভিং টু দ্য নেক্সট স্লাইড। দেখো, এসএসসিতে আসার প্রশ্নসমূহ আমি একটা হেডলাইন দিয়েছি এখানে। এসএসসিতে যে টাইপের প্রশ্নগুলো আসছে বা যেভাবে প্রশ্নগুলো আসছে একটু খেয়াল করে ইউজ টু রুলটা মেনে। হি ইজ ইউজ টু গ্যাম্বল অ্যাওয়ে হিজ মানি, সে জুয়া খেলতে অভ্যস্ত ছিল, এরকম টাইপের। আচ্ছা, ব্যক্তিবাচক না, এটা তো হিউম্যান বিং, রাইট? ব্যক্তিবাচক, তার মানে এটা অভ্যাস অর্থে বোঝানো গেছে। আমরা কি যেন পড়েছিলাম, অভ্যাস অর্থে যদি আমি ইউজ করি তাহলে সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বে বেস ফর্ম, আর অভ্যাস অর্থে যদি সাবজেক্টের পরে গেট, গ্রো, বিকাম, বি, এগুলো চারটার কোনো একটা থাকে, স্পেশালি তোমাদের বি থাকবে, এছাড়া কিছু থাকবে না। তাই আমি বিটাই বলছি যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, তারপর যদি ইউজ টু থাকে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, আই মিন জিরান্ড হয়ে যাবে। তো কি হলো দেখো, এই যে হি অভ্যাস অর্থে বোঝা গেল, তার মানে আমার ওই ব্যবহার অর্থে যাওয়ার দরকার নাই। ইজ আছে, একটা বি ভার্ব আছে না, একটা বি ভার্ব আছে, একটা বি ভার্বের পরে দেখো একটা সাবজেক্ট, একটা বি ভার্ব, একটা ইউজ টু আছে, এরপরে আবার ভার্বের বেস ফর্ম দিয়েছে, এটা কি হওয়ার কথা? না, হবে না। কেন হবে না? কারণ আমরা জানি সাবজেক্টের পরে বি ভার্ব থাকলে এরপরে ইউজ টু থাকলে এরপরে ভার্বটা জিরান্ড হয়ে যাবে। এটা আসছে কোথায়? সিলেট বোর্ড 17 এসএসসিতে এবং চট্টগ্রাম বোর্ড 15 রাইট ফ্রম অ্যাবভ আসছিল। সুতরাং এটার আনসারটা হবে কি? গ্যাম্বলিং। বিষয়টা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমি নিচেরটাতে যাচ্ছি। আম ইউজ টু, এই আইও তো ব্যক্তিবাচক, তাই না? এটা অভ্যাস অর্থেই, আলহামদুলিল্লাহ, ডান। এম আছে না একটা বি ভার্ব, আবার ইউজ টু আছে, তার মানে এই গেট কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে, মানে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, রাইট? সুতরাং এটার আনসারটা হবে গ্যাথিং। গ্যাথিং। Am I clear? Okay, then moving to the next question, যেটা আসছে ঢাকা বোর্ড 26, মানে একদম তোমাদের সিনিয়র বেচটাতে ঢাকা বোর্ড 26 এবং চট্টগ্রাম বোর্ড 26 আসছে। একটা প্রশ্ন দুই জায়গাতে আসছে, চিন্তা করো কতটুকু গুরুত্বপূর্ণ, তাও আবার ইউজ টু নিয়ে। ইন আওয়ার চাইল্ডহুড, আমাদের ছেলেবেলায়, উই, এই যে সাবজেক্ট ব্যক্তিবাচক না, অভ্যাস অর্থে ইউজ টু আছে না? আচ্ছা, এই সাবজেক্টের পরে কি কোনো বি ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, গেট আছে? নাই। গ্রো, বিকাম, এগুলো আছে? তাও তো নাই। যদি সাবজেক্টের পরে ডাইরেক্ট ইউজ টু থাকে তাহলে, আচ্ছা এখানে আমি ভুল করেছি, হয়তো ইউজ টু হওয়ার কথা। আচ্ছা, কারণ এখানে চাইল্ডহুড তো আগের কাহিনী, ইউজ টু হবে। আচ্ছা, ও না না, ঠিক আছে, আমি যা বলেছি তাই। উই ইউজ টু, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ইন আওয়ার চাইল্ডহুড অনেক আগের কাহিনী, হ্যাঁ, তো উই ইউজ টু স্পেন্ড। দেখো তো এখানে ভার্বের বেস ফর্ম না, তাই না? এখন সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তার মানে যদি ইউজ টু করা হয় তাহলে আমি কি আনসার এইভাবে লিখবো, ইউজড টু, নাকি উই
ওয়ার ইউজ টু দিব, কোনটা দিব তুমি একটু বলো তো। আমি কি বলেছিলাম, সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে এবং ইউজ টু থাকে তাহলে ভার্বের জিরান্ড হয়ে যাবে, কিন্তু এখানে কি ভার্বের জিরান্ড আছে না বেস ফর্ম আছে? ভার্বের বেস ফর্ম আছে। ভার্বের বেস ফর্ম থাকার কারণেই আমাকে এখানে ইউজড টুই আনতে হবে, মানে ইউজ টুটা হয়ে যাবে ইউজড টু। কেন না? কারণ সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। মানে একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটাকে, দুইটা জায়গায় দিয়েছে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে একবার কমেন্ট সেকশনে লিখে ফেলো রিথিঙ্ক সেরা, রাইট? সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে এইচএসসিতে আসার গ্রামার। তুমি ভাবতে পারো এসএসসিতেই আসবে, ছোট ক্লাস, ইটস ওকে, ফাইন, নো প্রবলেম। বা তুমি যখন চিন্তা করো এইচএসসির ক্ষেত্রেও এখানেও আসছে, তাও আবার কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে, এটা একটু জটিল টপিক। দেখো, ওয়ান্স there lived a boatman, he earned his livelihood by ferrying passengers. একটা বোটম্যান থাকতো, ওই নৌকা খেয়া পারাপার করে সে আর্ন করতো। আচ্ছা, হি আছে, সাবজেক্ট কি ব্যক্তিবাচক, তাই না? সাবজেক্ট ব্যক্তিবাচকে আছে। আর্ন আছে, ভার্বের বেস ফর্ম আছে, তাই না? ভার্বের বেস ফর্ম আছে। তাহলে যদি আমি ইউজ টু ইউজ করি এখানে, তাহলে আমি কি কোনটা ইউজ করব? বি প্লাস ইউজ টু ইউজ করব, নাকি শুধুমাত্র ইউজ টু ইউজ করবো? বলো তো একটু, কাইন্ডলি একটু চিন্তা করো তো। যেহেতু লিভড আছে, পাস্ট টেন্স আছে। আচ্ছা, ভার্বের বেস ফর্ম যেহেতু দেওয়া আছে, এটাতে তো আমি কোনো চেঞ্জ করতে পারবো না। প্রশ্নে যা দেওয়া থাকে ওটা তো আমি কাটাছাড়া করতে পারবো না, আমাকে ওই অনুযায়ী যেতে হবে, রাইট? সো দেখা গেল হি এর পরে ভার্বের বেস ফর্ম আছে, সুতরাং আমি এখানে ইউজ টু আনবো, কারণ আমরা জানি অভ্যাস অর্থে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তারপরে ইউজ টু থাকলে ভার্বের আইএনজি, আর যদি সাবজেক্টের পরে শুধুমাত্র ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। আর এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, শুধুমাত্র এখানে আনসারটা হবে ইউজড টু। ইউজ টু দেই নাই বাট ইউজেস অথবা ইউজেস টুও দেই নাই, কারণ এটা অভ্যাস অর্থে অতীতে বলেছিলাম, এটা সব অতীতেই হবে। এর আগেরটাও যেমনটা ছিল, এটা ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 25 এবং রাজশাহী বোর্ড 19-এ কমপ্লিটিং সেন্টেন্সে আসছিল। এবার আমরা নেক্সটটাতে চলে যাই, যেটা কিনা ঢাকা বোর্ড 19-এ আসছিল। এইচএসসি তোমাদের সিনিয়ররা কিন্তু, মানে তোমাদের বড় ভাইরা। ইন আওয়ার চাইল্ডহুড, সেম প্রশ্ন, উই, এটাও কি? এটাও তুমি একটু খেয়াল করো, ভার্বের বেস ফর্ম। এখন আমি কি উই বি ভার্ব প্লাস ইউজ টু আনবো? না, ভি ভার্ব প্লাস ইউজ টু আনলে তো ভার্বের আইএনজি হয়ে যেত। এখানে যেহেতু আইএনজি দেওয়া নাই, বেস ফর্ম দেওয়া, সুতরাং শুধুমাত্র ইউজ টু আনবো, যেহেতু পাস্ট টেন্স অতীতকালের ইউজ টু। ক্লিয়ার? পরের প্রশ্নটাতে যাই। ইজি লাগছে না? এটা কি কোনো গ্রামার? বিলিভ মি অর নট, বিসিএস এ মন্ত্রণালয়ের জব পরীক্ষাগুলোতে, অ্যাডমিশন টেস্টে, কলেজ অ্যাডমিশন টেস্টে এবং ক্ষেত্র বিশেষ এসএসসি এবং এইচএসসিতে এই গ্রামারটা সবাই ভুল করে। Majority% of the candidates do wrong with this answer. Basically, to be frank, একদম ক্লিয়ারলি যদি চিন্তা করো, 80%-এরও বেশি মানুষ এটাতে ভুল করে, জাস্ট একটা ফাংশন বোঝে না। ফাংশনটা তো আমি বুঝালামই, দুটো স্ট্রাকচার, আর কিছু আছে এটার মধ্যে। ওকে, সো এরপর এটাতে যাই। This car is absolutely fine as far as the engine is concerned. Okay, but I am not driving. এই যে ড্রাইভিং, এটা কি? এটা কি বেস ফর্ম নাকি ভার্ব প্লাস আইএনজি? ভার্ব প্লাস আইএনজি, আই মিন জিরান্ড। সো জিরান্ড হলে কি হবে? দেখো তো, এখানে আই আছে না, সাবজেক্ট, আবার বি ভার্ব আছে, এখানে বি ভার্ব দেওয়া আছে। আমি জানতাম যে সাবজেক্টের পরে বি ভার্ব হলে, ইউজ টু হলে তারপর আইএনজি হয়, তাই না? কিন্তু এখানে অলরেডি বি ভার্বটা দেওয়া আছে, সুতরাং আমাকে কি লিখতে হবে? আই অ্যাম নট ইউজ টু। ওই ইউজ টুই দিলাম, বাট দিন শেষে এটা কি হলো? ইউজ টু প্লাস ওই যে বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ওই যে ভার্ব প্লাস আইএনজি। ঢাকা বোর্ড 19 এবং দিনাজপুর বোর্ড 19 আসছে কমপ্লিটিং সেন্টেন্সে। এইবার তোমরা বলো, এটা কি পারবা কি পারবা না? ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। এরপরের স্লাইডটাতে আমি চলে যাই। আচ্ছা, গেল তোমাদের প্রশ্ন সলভ করলাম এসএসসি, তোমাদের বড় ভাইদের সিনিয়র 2 ব্যাচের প্রশ্ন সলভ করালাম এইচএসসি। এবার আমি চলে যাবো তারও যাতে একটু অ্যাডভান্স, যারা কলেজ অ্যাডমিশন না, এসএসসি না, এইচএসসি না, তারা যাচ্ছে একদম ভার্সিটি অ্যাডমিশনে, ভার্সিটির ভর্তি পরীক্ষাতে যাচ্ছে। আমি প্রশ্নগুলো সলভ করার একটাই কারণ, তোমরা এখন এগুলো কাজে লাগছে না, গ্রামারটার রুলটা যেন বুঝো ক্লিয়ারলি। আচ্ছা দেখো, আর ডেফিনেটলি তোমাদের বড় ভাইরা, সিনিয়র ভাইরা, ইভেন যারা জব প্রত্যাশী, বিজনেসের জন্য যারা ট্রাই করছে, তোমার চাচারা, তোমার মামারা, তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করে দিও, যে দেখো যে মামা বা চাচা বা ভাইয়া, দেখো তো এই রিয়াদ ভাইয়া এই ক্লাসটা নিয়েছেন, দেখো তো বুঝো কিনা, তোমাদের নাকি এটা নিয়ে ঝামেলা হয়, দেখো তো ভাইয়ের কথাটা বুঝো কিনা। যদি বুঝো তাহলে একটা লাইক করে দিও। আচ্ছা, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি চলে যাচ্ছি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, একটু ইজি। এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টটা বিসিএস পরীক্ষা, মন্ত্রণালয়ের জব পরীক্ষা, এগুলো ইজি,
ইভেন IELTS এগুলো ইজি, যদি তুমি SSC HSC কমপ্লিট করে ফেলতে পারো এগুলো ইজি। দেখো কেন ইজি আমি বলছি একটু দেখো। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2007-8 সেশনে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসে, আম ইউজ টু, যে আই সাবজেক্ট, এম বি ভার্ব, ইউজ টু আছে না, তার মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু হলে কি হবে, যে ভার্বটা আছে এটার সাথে আইএনজি হবে না, আনসার এটা ড্রাইভিং হবে। কি হবে আনসারটা, আমি ইউজ টু ড্রাইভিং, রাইট? সো এটা ক্লিয়ার না? গেল ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড বলতে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট। এবার আমরা চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, আই মিন কমার্সের ইউনিট। তোমরা যারা বাণিজ্যতে আছো তারা এটা দিয়ে পরীক্ষা দিবা, আমি ওইটা দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি এবং বিবিএ কমপ্লিট করেছি। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট 2007-8 সেশনে, মানে সেম সেশনেই প্রশ্ন, মানে সালে প্রশ্নটা আসছে। দেখো উই সাবজেক্ট আছে না অভ্যাসতে, আর হচ্ছে আর বি ভার্ব। আমি একটু স্পিডে যাচ্ছি কারণ এখন সবকিছু ইজিলি পড়ালেই হবে, কারণ রুল তুমি জানো অলরেডি। উই সাবজেক্ট আর বি ভার্ব আছে না, বি ভার্ব ইউজ থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, রাইট? সো ড্রাইভিং, এটা সেম প্রশ্নটাই তো আসছে না, এক্স্যাক্টলি সেম প্রশ্নটা আসছে, বি ইউনিট সি ইউনিট দুটো মিলেছে। তার মানে চিন্তা করো রুলটা কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ড্রাইভিং, রাইট? সো মুভিং টু দ্য নেক্সট ওয়ান, দ্য সিনারি ইজ বিউটিফুল। সিনারিটা খুবই মানে সুন্দর ছিল, দৃশ্যটা খুব সুন্দর ছিল। উই আই ইউজ টু, উই সাবজেক্ট আর বি ভার্ব আছে না, বি ভার্ব প্লাস ইউজ টু কি, ভার্ব প্লাস আইএনজি, কোনটা হবে, বি, সিম্পল। দেন আই এম গোয়িং টু দ্য নেক্সট ওয়ান, হি ইউজ টু, আচ্ছা হি একটা সাবজেক্ট আছে না, ডেফিনেটলি সুন্দর, অভ্যাস করতে বুঝতে গেলাম, কিন্তু এর মধ্যে কি ইউজ টু আছে না, কিন্তু এর আগে কি বি ভার্ব আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু আছে, নাই, কিচ্ছু নাই। তার মানে কি এটা ডাইরেক্ট নরমাল ভার্ব হবে, ভার্ব বেস ফ্রম। তো হি ইউজ টু ড্রিঙ্ক হবে, আনসার ড্রিঙ্ক, এটাই আনসার সঠিক। ড্রিঙ্কিং হবে না, কেন হবে না, কারণ বি ভার্ব নাই, গেট নাই, গ্রো নাই, বিকাম নাই, রাইট? ড্র্যাঙ্ক পাস্ট টেন্স, এটা হওয়ার কথা না, ড্রিঙ্কস তো কোনো জাতেই পড়ে না। ড্রিঙ্কস কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম না। ওই সাবজেক্ট অনুযায়ী যেটা চেঞ্জ হয় এটা প্রেজেন্ট ফর্ম, আর যেটা কোনোভাবেই চেঞ্জ হয় না এটা সিঙ্গুলার হোক প্লুরাল, ওইটাই বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্মটাকে বেসিক্যালি এই বি দিয়ে চিহ্নিত করা হয়, আর প্রেজেন্ট ফর্মটাকে বি ওয়ান দ্বারা। কিন্তু কিছু কিছু টিচার আছে, অনেক টিচার আছে যারা বেস ফর্মটাকে বি ওয়ান দ্বারা ইয়ে করে, ওটা কনফিউশন সৃষ্টি করে। হ্যাঁ, বেস ফর্ম মানে ভিবি, হ্যাঁ অনেকে পড়ায় অনেকভাবে, ওইটা ঠিক, আমি বলবো না ভুল, কিন্তু ওটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়। ওটা নিয়ে কথা বললে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারবো, শেষ হবে না। সো বেস ফর্ম বলতে ভিবি এই ধরবা। আচ্ছা, এরপরে যাই, ওয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি বাচ্চা ছিলাম, আই মিন চাইল্ড, বাল্যকালে ছিলাম। আই সুইট মানে হচ্ছে তোমার কি জন্য এটাকে বলে, সুইট মানে হচ্ছে তোমার মিষ্টি টাইপের খাবার, রাইট? এখন আনসারগুলো আমি কিছু বুঝতে পারছি না, কি হবে আমি জানি না। আনসারগুলো দেখি, এম ইউজ টু লাইক, বি ইউজ টু লাইক, গট ইউজ টু লাইক, ইউজ টু লাইক। আচ্ছা দেখো, পাস্ট টেন্স ওয়াজ আ চাইল্ড, রাইট? পাস্ট টেন্সে কি হবে, পাস্ট টেন্সে কি এম হয়, ডেফিনেটলি না, এটা ভুল। পাস্ট টেন্সে এম হয় না, ওয়াজ বা ওয়ার হলে হতো। আচ্ছা, আই ইউজ টু আছে, ইউজ টু এটা যেহেতু ভার্ব টু মানে ইউজড আছে, ইউজ টু লাইক। আচ্ছা, আমি কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ এটা আনসার সঠিক, কারেক্ট, একদম 100% কারেক্ট। কিন্তু আমি যদি আরেকটা দেখি, এখানে আই ছিল, সরি, আই গট ইউজ টু লাইকিং। আচ্ছা দেখো একটু, আই ওয়াজ যেহেতু পাস্ট টেন্স, আই একটা সাবজেক্ট, ওই যে গ্রো, গ্যাট, বিকাম বলেছিলাম না, ওই গ্যাট থেকে কিন্তু গট আসছে, তার মানে গটের পরে ইউজ টু আছে, লাইকিং আছে, এটাও সঠিক আনসার। এখানে দুটো সঠিক। আর ইউজ টু যেহেতু পাস্ট টেন্স আছে ওয়াজ, কিন্তু এখানে ইউজ আছে প্রেজেন্ট টেন্স, হবে না। তার মানে এই দুইটাই আনসার সঠিক। এখন কথা হচ্ছে আমি কোনটা দিব। অ্যাডমিশন এরকম বা বিসিএস এরকম প্রশ্ন দিয়ে দেয় যেন তুমি চিন্তা করতে করতে তোমার টাইম শেষ হয়ে যায়। একটা অ্যাডমিশন বা বিসিএস প্রশ্নগুলোতে তোমার মোস্ট প্রবাবলি অন অ্যাভারেজে তুমি 18 থেকে হাইয়েস্ট 30 সেকেন্ড পর্যন্ত পাও একটা প্রশ্ন সলভ করতে। এটা ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা হোক, জিকে হোক, যা ইচ্ছা তা হোক, আইসিটি হোক, যা ইচ্ছা তা হোক, হাইয়েস্ট 30 সেকেন্ড সময় পাবে, এর বেশি পাবেন না। তো 30 সেকেন্ডের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে। এখন আনসার দুইটাই সঠিক, তুমি কনফিউশনে পড়ে যাবে না, 30 সেকেন্ডে পারবা। তখন তুমি মনে করবে যে জটিল কোনটা। দেখো ইজিলি যেটা ধরি, আমার এটাই ইউজ টু লাইক, এটা দিয়ে আমার অর্থ ইজিলি প্রকাশ পেয়ে যায়। আর এটা দুইটাই সঠিক, কিন্তু ওইটা আমি যাব না। ওইটাও সঠিক, কিন্তু ওইটাতে আমি যাব না, একটু বড়, একটু জটিল লাগছে। চিন্তা করো, তোমাকে যদি বলে যে তোমার কোনো একজন আত্মীয়কে কেউ যদি এসে বলে, তোমার ছেলে কয়টা? ভাই 3টা। তোমার মেয়ে কয়টা? 2টা। কিন্তু তোমাকে যদি তোমার ওই আত্মীয়কে যদি বলে, তোমার সন্তান কয়টা? আলহামদুলিল্লাহ 5টা, রাইট? সো দেখো, ইজিলি বোঝা যাচ্ছে কি, সন্তান বললেই কয়জন আসে, ছেলে কোনটা মেয়ে কোনটা, এটা 2টা প্রশ্ন করা লাগবে, কম্বাইন করতে হবে, প্লাস মাইনাস করতে হবে, তারপর বুঝতে হবে যে কয়জন ছেলে মেয়ে, রাইট? এর চাইতে বরং ভাই তোমার সন্তান কয়টা, ছেলে বা মেয়ে হচ্ছে মোর স্পেসিফিক, রাইট? বাট এর চাইতে আরো বেশি স্পেসিফিক হচ্ছে সন্তান, তারা আসলে এক মায়েরই সন্তান, ওইটা হচ্ছে। সো দুইটাই আনসার আছে, ছেলে বা মেয়েও আছে, আবার সন্তানও আছে। আমি সন্তান দিয়ে করে ফেলি না রে ভাই,
আরেকটা উদাহরণ যদি দেই, বাংলাদেশে কার পরিচয় মানে কার নামে পরিচয় চলে? বাবা না মা? ডেফিনেটলি বাবা। বাবা খান হলে তুমিও খান, বাবা মিয়া হলে তুমিও মিয়া, বাবা মোল্লা হলে তুমিও মোল্লা, রাইট? মায়ের পরিচয় দিয়ে কিন্তু হয় না, যদিও এখন কিছুটা ভ্যালু পাচ্ছে। দুইটাই সঠিক, দুইটাই ভালো, কিন্তু বাবার পরিচয় আমরা ইসলামিক কান্ট্রিগুলো যেগুলো আছে বাবার পরিচয় পরিচিত হয়। সুতরাং মা আর বাবা দুইটার পরিচয়ের মধ্যে কোনটার পরিচয় নিব আমরা? ডেফিনেটলি বাবার পরিচয়। সুতরাং দুইটাই ক্লিয়ার, দুইটাই আমার প্যারেন্টস, দুইটাই আমাদের প্যারেন্টস, বাট আমি ক্লিয়ারলি নিব বাবার পরিচয়টা। সুতরাং এই দুইটাই সঠিক, এটা আনসার। এই টাইপের প্রশ্নগুলো ভাই তোমার মিনিটের উপর মিনিট নষ্ট করে ফেলে, 3, 4, 5 মিনিট পর্যন্ত সময় নষ্ট করে ফেলে, যার কারণে তুমি এই একটা সহজ প্রশ্নের জন্য তুমি অন্যদিকে ধরা খাও, যার কারণে দেখা গেল যে তুমি দিন শেষে পরীক্ষা ভালো করতে পারছো না। এগুলো খুব কনফিউশন প্রশ্ন। আচ্ছা, এগুলো তোমাদের আসবে না, আমি এমনি দেখালাম যেন তোমাদের রুলটা ক্লিয়ার হয়। এরপর একটা আমি যাই, মাই মাদার ইজ ইউজড। মাই মাদার একটা সাবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্ট, ইউজ অভ্যাস অর্থে। আবার ইজ আছে, বি ভার্ব আছে। বি ভার্বের ইউজ টু থাকলে কি হয় যেন? ভার্ব প্লাস আইএনজি। গেট আপ হবে না, গেটিং আপ, ইয়া ডেফিনেটলি এটা হবে। গট আপ এটাও হবে না, এটাও হবে না, আনসার এটাই। পারা যায়? ইজি লাগছে? যদি বুঝে থাকো রুলটা সহকারে, তাহলে আরেকবার বলে ফেলো রিথিং সেরা। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আরও কিছু, এতক্ষণ বুঝালাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এবার আমি চলে যাব ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, আর এখন আমি চলে যাব হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, সিইউ। দেখো, হি ইউজ টু, হি হচ্ছে সাবজেক্ট, ইজ বি ভার্ব, ইউজ টু উপরে ভার্ব প্লাস আইএনজি হবে, এটা আনসার। ওকে, আই ক্যান নট গেট, এই যে গেট, গ্রো, গেট, বিকাম, বি, এগুলোর পরে ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্টের পরে কি বলেছিলাম? সাবজেক্টের পরে যদি বি থাকে, গেট থাকে, গ্রো থাকে, তারপর বিকাম থাকে, তারপর যদি ইউজ টু থাকে, তারপর ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। ভুলে গেছো রুলটা? ওই যে শুরুটা ঠিক সেম। এই যে সাবজেক্ট, ক্যানট, কুড নট, এটা ফ্যাক্ট না। গেট আছে, ওই যে গেট, এই যে গেট আছে, গেটের পর ইউজ টু ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে নিচে ভার্ব প্লাস আইএনজি কোনটা? এটা আনসার সঠিক, রাইট? বাকিগুলা লাত্তি উষ্টালতি। উইমেন, আচ্ছা একটা উচ্চারণ এটা নিয়ে তোমাদের প্রবলেম হয়। এই যে কোনো সময় দেখা যায় যে এই যে উইমেন থাকে, এটার উচ্চারণ কি আর এটার উচ্চারণ কি? যখন এটা থাকবে না MAN, তখন এটার উচ্চারণ হয় হচ্ছে ওমেন, ও ম্যান। তুমি যদি বলো ওমেন, হবে না, উচ্চারণ হবে ওম্যান, মানে আটা একটু বড় হাতে, বড় মুখটা একটু চৌড়া করতে হবে। আর যখন এই থাকে তখন এটার উচ্চারণ হয় মিন, ম্যান না কিন্তু মিন, উইমেন, ওমেন, উইমেন, ওম্যান, উইমেন। খেয়াল রাখবে, খুবই খেয়াল রাখবে, দারুণভাবে খেয়াল রাখবে, নয়তো প্যাচ লাগবে। ইন ফিউচারে ভার্সিটিতে গিয়ে যখন প্রেজেন্টেশন দিবা না, যখন এটা নিয়ে প্যাচ লাগে, সবার সামনে ভরা মজলিসে তোমার মানে মানিজ্যতের ফালুদা হয়ে যাবে, রাইট? ফালুদা না ফালুদা? ফালুদা। ওকে, উইমেন আর ইউজ টু, যে উইমেন সাবজেক্ট, বি ভার্ব ইউজ টু, ভার্ব প্লাস আইএনজি, ডুইং। বাকি আচ্ছা তুমি একটু চিন্তা করো, আমি যতগুলো প্রশ্ন সলভ করছি, আমি কি বাকিগুলা মানে অপশনের বাইরের অংশগুলো কি পড়ছি না কেন? কারণ আমি সো মাচ কনফিডেন্ট দ্যাট আনসার্স উইল বি অনলি হিয়ার, এখানে আনসারটা থাকবে। বাকি অংশটা পড়ছি না, আমি পড়ার গ্রাহ্যই করছি না। কিন্তু তোমরা কি লাইনটা বারবার পড়ো, একটা আইডেন্টিফাই করো। ভাই গ্রামার বুঝলে সবকিছু পড়া লাগে না, ফর শিওর। দেখো আমি ওইখানে যাচ্ছি না, আমি এটা ইন দা বাস পড়ি নাই, হার্ড পড়ি নাই, হাউস ওয়ার্ক পড়ি নাই, কিন্তু আমি আনসারটা করে ফেলতে পারছি। পুরো প্রশ্ন আমার পড়া লাগবে? এত প্রশ্ন ছোট ছোট, আরো বড় বড় প্রশ্ন থাকতে পারে, সব পড়া লাগবে? সময় নষ্ট ভাই। তুমি যেখানে আনসারটা পেয়ে গেছো এতটুকু পড়লেই হয়। হি সাবজেক্ট, ইউজ টু, বি ভার্ব আছে, গেট আছে, গ্রো আছে, বিকাম আছে, নাই। হি ইউজ টু এর পরে যদি থাকে, মানে সাবজেক্ট প্লাস ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম কোনটা? এটা ডেফিনেটলি। প্লেইং কি ভার্বের বেস ফর্ম? না। প্লেড ভার্বের টু? না। প্লেস প্রেজেন্ট টেন্স? না। বেস ফর্ম আনতে হবে। কথা হতে পারে যে এটা আর এটা। এখন আমি বললো যে আমি তোমাকে কয়েকজন টিচারের কথা বলেছিলাম, মানে কয়েকজন নাম তো বলবো না, অবশ্যই মাস্ট বলবো না, সবাইকে আমি সম্মান করি, কারণ তাদের থেকেও আমি শিখি। আমি যার থেকে একটা অক্ষর শিখি সে আমার টিচার, সে যতই ভালো খারাপ হোক, এটা আমার কোনো ফ্যাক্ট না। দেখো অনেকে ভার্বের এই ভার্ব ওয়ানটাকে বেস ফর্ম ধরে, তো আমি কি বলেছি এখানে বেস ফর্ম হবে। তো বেস ফর্ম ধরলে ভার্ব ওয়ান কি? প্লেটাকে ভার্ব বলা যায় না? প্লেসটাকে ভার্ব বলা যায় না? ভার্ব ওয়ান বলা যায় না? তাহলে আমি দুইটা অ্যান্সার সঠিক দিব, কিন্তু ওইটা তো হবে না ভাই, ওইটা ভার্বের ওয়ান, প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, আমাকে আনতে হবে ভার্বের বেস ফর্ম। হি এর সাথে প্লেজই হওয়ার কথা, কিন্তু আমার বেস ফর্ম আনতে হবে। এখন আমি বেস ফর্ম যদি ভার্বের ওয়ানটাকে ধরি, তাহলে এটাও তো ভার্বের বেস ফর্ম হয়ে যায়। কনফিউশন ক্লিয়ার তো ভাই? এই কনফিউশনটা বহুত কষ্ট করে সলভ করেছি, এবং অনেক টিচার এটা নিয়ে ঝামেলাতে যাই না, অনেক ঝামেলাতে যায় না। হ্যাঁ বলবে সিঙ্গুলার হলে এটা, প্লুরাল হলে এটা, ভাই তোমাকে কনভিন্স করতে পারবে না। আমাকে অনেক টিচার কাছে আমি গিয়েছি যে ভাই আমার এটা সলভ করেন, যে স্যার আমাকে এটা সলভ করেন, ম্যাম আমাকে এটা সলভ করেন। তারা বলে তাদের লজিক ঠিক, 100% ঠিক, কিন্তু আমাকে কনভিন্স করতে পারে না। বিষয়টা এরকম। যাও, বেস ফর্ম মানেই ভার্বের বি, এটাই ধরবা বেস ফর্ম, আর কিছু না। এরপর যদি তোমার মনে হয় ভার্বের ওয়ান ধরলে তোমার ইজি লাগে, পড়ো, সমস্যা নাই, তুমি সঠিক করতে পারলে তো হলো।
আচ্ছা, আফটার অল তোমার প্রেজেন্টেশনে বা ভরা মজলিসে তোমার ভার্বের ওয়ান, ভার্বের বেস ফর্ম এগুলোর আইডেন্টিফিকেশন বা ক্লাসিফিকেশন বা ডিফারেন্সিয়েশন এগুলো জানতে চাইবে না, সুতরাং প্যারা নাই। তবে মাথায় রাখবা, যদি ভালো ইংরেজি জানতে চাও, ভার্ব বেস ফর্ম মানে ভিভি। হি সাবজেক্ট, অভ্যাস অর্থে ইজ ইউজ টু, ইজ আছে না বি ভার্ব, ইজ নট, নট জাহার নামে যাক, ও জাহার নামে যাক, ও আমার কোনো দরকার নাই। বি ভার্ব আছে, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ইউজ টু আছে, ইউজ টু পরে ভার্ব বেস ফর্ম স্পিকিং, স্পিক হবে না, স্পোক হবে, স্পোকেন হবে না। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিন্তু শেষ করে দিয়েছি ভাই, এরপরে যেখানেই আসুক, এটা চাকরি পরীক্ষা হোক, ভার্সিটি অ্যাডমিশনটা এসএসসি এইচএসসি সবগুলো পারবা। আচ্ছা, যদি একবার বুঝে থাকো বলে ফেলো যে রিথিঙ্ক সেরা। আর যদি নোটসও করা হয়ে থাকে তাহলে বলো তুমি নিজে সেরা। আর যদি সবকিছু মিলে ভালো লাগে, জোস লাগে, অস্থির, নাইস, জোস, ফ্যান্টাস্টিক লাগে, তাহলে বলো রিয়াদ ভাই সেরা, রৌদ্র ভাই সেরা। ডেফিনেটলি রৌদ্র ভাই সেরা, এটা স্বীকার করতে হবে। এবং আমারও বস রৌদ্র ভাই, আমিও তার থেকেই শিখি, রাইট? আমরা একসাথে কাজ করছি, একসাথে কাজ করছি, উনি আমাকে লিড দিচ্ছে, উনি আমাকে লিড দিচ্ছেন, উনি আমাকে বলছেন যে কোনটা কী করতে হবে, আমি ওনাকে অ্যাসিস্ট করছি, ক্ষেত্র বিষয়ে আমি ক্লাস নিচ্ছি, বিষয়টা এরকম দুজনে মিলেমিশে নিচ্ছি। ডেফিনেটলি আমাকে আর ওনাকে যদি তুলনা করে, আমি তুলনা করতে পছন্দ করি না, তারপর যদি তোমরা ডেফিনেটলি উনি সারা, ওনার সাথে আমার কোনোভাবেই যায় না। ডেফিনেটলি তোমরা অলরেডি ক্লাস করেছো, বুঝো, আমি জাস্ট ওনার কাজটাকে ইজি করার জন্য আসছি, তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য, অথবা তোমাদের ওনার উপর জন্য প্রেশার না যে ওইটার জন্য আসছি। দেখো, আম ইউজ টু, আই সাবজেক্ট, অভ্যাস অর্থে এম বি ভার্ব আছে না, মাস্ট, সাবজেক্ট বি ভার্ব ইউজ টু ভার্ব প্লাস আইএনজি, এগুলো লাথি উষ্টালাথি, আমি বাকি অংশটা পড়বই না, পড়ারই দরকার নেই আমার, এত ঠেকা পড়ে আছে, আমি সারা সময় নষ্ট করবো প্রশ্ন পড়ে 38তম বিসিএস আসছে, রাইট? মানে তোমরা এসএসসি এইচএসসি পাস করার পর যাদের ক্লাস করবা তারা হচ্ছে এই বিসিএস, ওই বিসিএস দিয়ে আসছে হয়তো। আচ্ছা, 26তম বিসিএস একটা প্রশ্ন আসছে, একটু মনোযোগ দিয়ে ট্রাই করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা সঠিক করো। আচ্ছা, নিচের এই চারটার মধ্যে কারেক্ট কোনটা? আমি প্রথমটাতে যাই। আই একটা সাবজেক্ট, এম আচ্ছা মানলাম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হওয়ার কথা, কিন্তু এখানে কি আইএনজি আছে? এর একটা উষ্ঠা দাও। আই এম ইউজ টু, আচ্ছা আই আছে একটা সাবজেক্ট, এম আছে একটা বি ভার্ব, ইউজ টু, আচ্ছা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, গেটিং আছে না? মাস্ট, সুন্দর, দারুণ, এটাই আনসার। তারপর আমি দুইটা একটু ট্রাই করি। আই ইউজ টু, আচ্ছা আই সাবজেক্ট প্লাস ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম, এখানে কি ভার্বের বেস ফর্ম আছে? না, জিরান্ড আছে। এখানে আবার যদি একটা বি ভার্ব দিত তাহলে জিরান্ড হয়ে যেত, এটার একটা লাথি দাও, আগেরটা দিয়ে চুজটা, এখানে এটা দিয়ে লাথি। আম ইউজ টু, আচ্ছা আই সাবজেক্ট, এম বি ভার্ব পরে ইউজ টু, সব কিছু ঠিক আছে, কিন্তু ইউজ টু দেয় না, আমি বলেছি অতীতে বুঝাবে, অথবা তোমার এই এম এর পরে যদি কোনো ভার্ব আসে পেসিভ হয়ে যায়, আই মিন পেসিভ সেন্সেই, হ্যাঁ কিছু চেঞ্জেস আছে, পেসিভ সেন্সে এটাকে ইউজ টুই দিতে হবে, ভার্বের 3 নম্বর ফর্মটা দিতে হবে। সুতরাং এখানে সবটাই ঠিক ছিল, জাস্ট ইউজডের জায়গায় ইউজ আসছে, এজন্য কাটা। কঠিন লাগে? ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 13তম বিসিএস তো সে ওই টাইপের প্রশ্নটাই আসছে। 4টা প্রশ্ন আছে, 4টা অপশন আছে, কোনটা সঠিক, কোনটা কি, কোনটা না। রাইট। সো দেখো, আমরা ট্রাই করি কিনা। এম 1 নাম্বার, হি ইউজ টু, আচ্ছা হি সাবজেক্ট, ইউজ টু মানলাম, দারুন, সাবজেক্টের পর ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, এই যে লিভ আছে না বেস ফর্ম, ডান, দারুন, জোস, অস্থির, নাইস, জোস, ফ্যান্টাস্টিক, রাইট? সো হি। বি নাম্বার যে হি ওয়াজ, আচ্ছা হি আছে সাবজেক্ট, ওয়াজ আছে বি ভার্ব, ইউজ টু, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা, লিভিং, নাই, আনসার দা নাই, ভুল। হি মানলাম, সুন্দর, সাবজেক্ট ইউজ টু, সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু এখানে ভার্বের জিরান দিয়ে দিয়েছে, বাদ, মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিয়েছে, বাদ। হি ইউজ টু লিভ, হি সাবজেক্ট ইউজড দেয় নাই, ভুল। আর তাছাড়া যদি প্রেজেন্ট টেন্সে দিত, হি এর পরে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি এর পরে ইউজেস হওয়ার কথা না, ইউজেস হওয়ার কথা, ইউজেস নাই, সঠিক গ্রামার। ইউজ টু নিয়ে কি আর কোনো কনফিউশন হবে? ইউজ টু 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে না? এরকম ছোট ছোট গ্রামার টপিক, এরকম ছোট ছোট সহজ সমাধান ব্যাখ্যা উইথ লার্জ নাম্বার অফ প্রবলেমস সলভিং যদি চাও, এই গ্রামার হ্যাক্স প্লেলিস্টের সাথে লেগে থাকো। আমি আগে নাম দিয়েছিলাম গ্রামার হ্যাক 1 2 3 4, এখন থেকে নাম দিব না, কারণ রুদ্র ভাইও নিচ্ছেন, আমরা দুজনে মিলে গ্রামার হ্যাক্স নিচ্ছেন। কোনটা কাজ যদি করি, নাম্বারিং করি, তাহলে প্যাচ লাগবে, এই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি। প্লেলিস্টটাতে লেগে থাকো, তাহলে তোমার যে ইংরেজির যে ভীতিটা, গ্রামারের প্রতি যে ভীতিটা আছে না, ওইটা মাস্ট কেটে যাবে, ইনশাল্লাহ কেটে যাবে। আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, ইনশাল্লাহ। হ্যাঁ, আর এরপরে যদি সবগুলা মানে আমাদের এই প্লেলিস্টটা সবগুলো গ্রামার দেখার পর যদি তুমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো যদি না বুঝো, তাহলে বলে দিও
যে রুদ্র ভাইকে বলা দরকার না, আমাকে বলবো যে রিয়াদ ভাই খারাপ পড়ায়, রিয়াদ ভাই এটা আমি এটা বুঝি নাই, আরেকবার বুঝান, অথবা না এটা আমি বুঝতে পারি না, এরকম। ঠিক আছে? সো মাস্ট পারবা, মাস্ট মানে মাস্ট পারবা। যদি ক্লাসে মনোযোগ দিয়ে থাকো, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আশা করছি। ডান? সো পরবর্তী কোনো গ্রামার হ্যাক্সের জন্য আমাদের পেজটাতে, আমাদের ইউটিউব চ্যানেলটাতে, আমাদের সব কিছুতে লেগে থাকো, রীতিঙ্কের সাথে লেগে থাকো। মাঝে মধ্যে আমাকে জানাও, রুদ্র ভাইকে জানাও যে ভাই আমি এটা বুঝছি না, এই টপিকটার উপর এই প্রশ্নটা কেন হলো না, এটার উপর গ্রামার হ্যাক্স দেন, আমরা মাস্টার দিব, জাস্ট কমেন্ট করো। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড in the next classes we'll be applying here a lot of grammar mistakes, a lot of grammar hacks, and definitely with their clearance and solving. Assalamu alaikum.